আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনি যদি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক কিংবা যে কোনো পেশার মানুষ হয়ে থাকেন এবং যদি লেখালেখির প্রতি, পড়াশোনার প্রতি আপনার কোনো ভালো লাগা থেকে থাকে, তাহলে আজকের পডকাস্টটি আপনার জন্য। প্রিয় দর্শক, লেখালেখি কিংবা পড়াশোনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থেকে থাকে। যখন একজন শিক্ষার্থী লেখক হতে চায় কিংবা যখন একজন শিক্ষক তিনি লেখালেখির কাজে নিযুক্ত হতে চান, তখন তার মনের মধ্যে অনেকগুলি প্রশ্ন আসে। লেখার পূর্বে কি করা প্রয়োজন? যদি বই পড়তে হয় তাহলে আমি কোন বইগুলো পড়ব? আমার লেখার জন্য কোন বইগুলো বেশি গুরুত্ব রাখবে? একটা লেখা লিখতে গেলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয়? এরকম অনেক প্রশ্ন আমাদের মধ্যে আছে। এরকম প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপের 11তম পর্ব। আজকের প্রতিপাদ্য বিষয় হলো লেখক হতে হলে আমাদের করণীয়। শীর্ষক বিষয়ে আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমরা প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং আমরা আশা করব যে আমরা আপনার কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করব এবং যারা লেখক হতে চান এবং তাদের লেখাগুলো প্রকাশ করতে চান তাদের একটা পথ এবং দিক নির্দেশনা আমরা পাবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সংলাপ অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানোর জন্য। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করবেন। যদি এই সংক্রান্ত আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে অথবা কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি সবার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর অনুষ্ঠানটি অন্যকে উপভোগ করার জন্য অধিক হারে শেয়ার করবেন। চলুন আমরা আজকের পর্বটি শুরু করি আমাদের অতিথির কাছ থেকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এবং জ্ঞান অর্জনের মাধ্যমে। স্যার, আমরা প্রথম যে বিষয়টা জানতে চাইব সেটা হচ্ছে যে যদি কেউ লেখালেখি করতে চায় তাহলে তো অবশ্যই তার পড়াশোনার প্রয়োজন হবে। যদি আমি কোনো বিষয়ে লেখালেখি করতে চাই তাহলে সেই বিষয়ে জ্ঞান অর্জন করাটা বা সেই বিষয়ে বই পড়াটা, এই বিষয়টাকে কতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে পড়াশোনা ছাড়া লেখক হওয়া যায় না। আমি যদি লেখক হওয়ার চিন্তা করি, অবশ্যই আমাকে অধিক হারে পড়তে হবে। আর মূলত যিনি পড়বেন তিনি লেখক হতে পারবেন। আর ইসলাম ধর্মেরও সর্বপ্রথম নির্দেশনা কিন্তু হচ্ছে পড়ো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন সর্বপ্রথম ওহী আসে হেরা গুহায়, সেখানের সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিলের মাধ্যমে ওহী শুরু হয়েছিল, তার সর্বপ্রথম ওয়ার্ড যেটা সেটা হচ্ছে ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ওহির সূত্রপাত শুরুটা হয়েছে ইকরা শব্দ দিয়ে, পড়া দিয়ে। তার মানে কি পড়া ছাড়া কোনো উপায় নেই, কোনো গত্যন্তর নেই। তো বিশেষ করে যারা আমরা লেখক হওয়ার ইচ্ছা পোষণ করি, যারা আমরা মনে করি যে আমি কিছু লিখবো জাতির জন্য, এটা একটা বড় ধরনের একটা খ্যাদমত আর এটা। তো সেই ক্ষেত্রে আমি যদি না পড়ি তাহলে লিখবো কীভাবে? পড়তে হবে। যে যত বেশি পড়বে তার চিন্তার জগৎটা বেশি প্রসারিত হবে, তখন সে তার পক্ষে অধিক পড়ে অল্প লেখা যায়। কিন্তু আমি যদি না পড়ি শুধু চিন্তা করে লিখবো, আসলে লেখক হওয়া যাবে না। লেখক হতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে। যত বেশি পড়া যাবে তত বেশি মাথায় চিন্তাগুলো বেশি বৃদ্ধি পাবে। এর বাইরে আপনি এটা কোরআন আয়াত বললেন, এছাড়াও তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থের মধ্যে তো বলছেন যে আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমালি। তিনি তার গ্রন্থের মধ্যে বলছেন যে আমল করার পূর্বে পড়াশোনা করা বা পড়া জ্ঞান অর্জন করা, আমাল, এটা একটা অধ্যায় রচনা করেছেন তিনি। অর্থাৎ বলা এবং আমল করার পূর্বে, কাজের আগে, বলা এবং কর্মের আগেই ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। অনেকেই দেখা যায় যে আমরা লেখার নিয়ত করি বা লিখতে চাই, জাস্ট খাতা কলম নিয়ে বসে পড়লাম, কিন্তু আমি কী বিষয়ে লিখতে চাই ওই বিষয়ে কিন্তু ওই রকমভাবে পড়াশোনা করা বা বই পুস্তক সংগ্রহ করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা করি না। তো যদি আমরা কোনো বিষয়ে বই পড়তে চাই তাহলে বই সংগ্রহের জন্য নির্দিষ্ট কোনো সোর্স আছে কিনা, বা অমুক জায়গায় গেলে সমস্ত বইগুলো পাওয়া যায়, কিংবা দেখা যায় যে এই সূত্রগুলো খুঁজলে আমি যে লেখাগুলো লিখতে চাই ওই রিলেটেড বই পাওয়া যাবে, এরকম কোনো আছে কিনা? অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে এখন তো অনেক কিছু আমাদের কাছে ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে, এজন্য যে অনলাইনে সার্চিং করলে আমরা অনেক কিছু পেয়ে যাই। কিন্তু আমরা যখন শুরুতে লেখালেখি শুরু করেছিলাম তখন আমরা কিন্তু একটা আর্টিকেল লিখতে গেলে অনেক পরিশ্রম করতে হয়েছে।
আমরা লাইব্রেরি ওয়ার্ক করেছি, তার বিভিন্ন লাইব্রেরি থেকে বই সংগ্রহ করেছি, এমনকি বিভিন্ন আমার তো মনে হয় যে আমাদের দেশ না বাইরে থেকেও ইম্পর্টেন্ট বিষয়ের উপর বই কালেক্ট করতে হয়েছে আমাদেরকে, পড়ে সেই বই পড়ে তারপরে আমরা একটা জিনিস তৈরি করেছি। আর এখন আলহামদুলিল্লাহ যারা লেখক হতে চান তারা লাইব্রেরি ওয়ার্ক তো করতে পারবেন, পাশাপাশি অনলাইনে কিন্তু সার্চিং দিলে এখন অনলাইন লাইব্রেরি পাওয়া যাচ্ছে অনেক, সেখানে ঢুকে কিন্তু আমি যে বিষয় লিখতে চাই, মূল বিষয় হচ্ছে আমি কি লিখবো, আগে আমি ডিসাইড করবো যে আমি কোন বিষয়ে লিখতে চাচ্ছি, ওই বিষয়ের উপর ওই টপিকের উপর আমাকে খুঁজতে হবে। আসলে পড়াশোনা বা লাইব্রেরি এইটা তো মানে একটা বিশাল জগৎ, সমুদ্র। এখন আমি যদি একটা আর্টিকেল লিখবো, ধরেন যদি আমি সাদাকা সম্পর্কে লিখি, তাহলে সাদাকা রিলেটেড যত বই পুস্তক আছে সেগুলো আমাকে পড়তে হবে। আমি ইতিহাস বিষয়ে কোনো বিষয় লিখতে চাই, সেই ক্ষেত্রে হিস্ট্রিক্যাল যে গত গ্রন্থগুলো আছে, মূল সোর্সগুলো যেগুলো আছে, বিশেষ করে অ্যারাবিক সোর্সগুলো আমাদের বেশি প্রয়োজন। অ্যারাবিক সোর্স, ইংরেজি সোর্স, বিশেষ করে তারিখের যে বইগুলো আছে সেই বইগুলো যদি আমরা পড়ি তাহলে সেখান থেকে আমরা খুব সহজে লিখতে পারবো। তো এই জন্য লাইব্রেরি ওয়ার্ক মাস্ট, সেটা অনলাইন হোক অফলাইন হোক, দুইটাই এখন আমাদের জন্য আমাদের কাছে খুব সহজ আর কি, যে কোনো একটাতেই আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। এছাড়াও তো আমরা এটাও বলতে পারি যে আমাদের হাদিস ফাউন্ডেশন থেকে যে সমস্ত বইগুলো প্রকাশিত হয়েছে, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় বিষয়গুলো এখানে কভার করার চেষ্টা করা হয়েছে। আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন তো এখন বলতে গেলে অনেক বিষয়ের উপরে লেখা হয়ে গেছে। হাদিস ফাউন্ডেশন বইগুলো পড়ার মাধ্যমেও আমরা আসলে ভালো লেখক হতে পারবো, এবং এখানে সাহিত্য আছে, হ্যাঁ, এখানে সুন্দর ভাষা আছে, এবং বোধগম্য ভাষা যেগুলো মানুষের জন্য, পাঠকদের জন্য, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশনের বইগুলোর মধ্যে আছে। জি ইনশাআল্লাহ। স্যার আরও একটা বিষয় জানতে যাবো এখানে, সেটা হচ্ছে যে আপনি বললেন অনেক সময় বিদেশ থেকেও বই আনতে হয় পড়াশোনার জন্য, টপিক লেখার জন্য আর কি। তো সেখানে দেখা যায় অনেক আরবি বই পুস্তক থাকে, আবার দেখা যায় ইংরেজি ভার্সনে অনেক বই লেখা থাকে। তো একজন লেখক যিনি হবেন তার যদি এই ভাষা জ্ঞানটা বেশি থাকে, তিনি আরবিতে একদম অনর্গল কথা বলতে না পারলেও যেন তিনি বই পড়ে বুঝতে পারেন, এতটুকু তার সক্ষমতা অর্জন করা। আবার পাশাপাশি ইংরেজি যে বিষয়টা আছে সেটা একটু বোঝা, বা ইংরেজি বইয়ে তিনি কি বলতে চাচ্ছেন সেটা বুঝতে পারা, একজন লেখকের জন্য এই দুইটা ভাষাকে আয়ত্ত করাটা কতটা গুরুত্বপূর্ণ মনে করছেন আপনি? হ্যাঁ, যে অত্যন্ত সুন্দর প্রশ্ন। অবশ্যই আমাদেরকে অন্য ভাষা শিখতে হবে। আমি মূল সোর্সগুলি আগে বলেছি, আরবিক, ইংরেজি, এই সোর্সগুলো কিন্তু মূল, কারণ আসলে মূলত ইসলামের মূল সোর্স কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, রাসূলের মাধ্যমে এসেছে, কোরআন এবং হাদিস। তা আমরা যদি হাদিস বা আরবি ভাষা না জানি, আরবি ভাষা দক্ষতা অর্জন করতে না পারলে তো আমরা আসলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা মানে আরবিক বই পড়বো কিন্তু অন্ধের মতো, মানে পড়তেও পারবো না, বুঝতেও পারবো না। তো এই জন্য আসলে বেসিক নলেজটা আমাদের প্রয়োজন, আগে ফাউন্ডেশন তৈরি করতে হবে। ভালো লেখক হতে হলে আমাকে অন্য ভাষা, আমরা বাংলা ভাষী, তাই না, বাংলা ভাষী, কিন্তু আমাদের অন্য ভাষা শিখতে হবে, অর্থ বুঝতে হবে। যদি আমি মিনিং বের করতে না পারি তাহলে আমি কী লিখবো, দেখা যাচ্ছে ভুল অর্থ হতে পারে। আর এলিম তো আসলে কারো কাছ থেকে ধার করে নিয়ে করা যায় না। লেখক হতে হলে আমি একটা বই যখন পড়ে বইয়ের ভাষাটা আমাকে অনুধাবন করতে হবে যে এখানে কি বলা হচ্ছে। তো অনুধাবন করতে হলে তো তাকে এলিম থাকতে হবে, এটা ফাউন্ডেশন লেভেল থেকে। বিশেষ করে যারা ছাত্র জীবন, যারা অনেক সময় আমরা ছাত্র জীবনটাকে মানে খেলায় কাটিয়ে দিচ্ছি, অবহেলা করছি। আসলে বেসিক তৈরি হওয়ার জায়গা কিন্তু ফাউন্ডেশন তৈরি হয় কিন্তু শিক্ষা জীবনে, ছাত্র জীবনে। আমরা যদি একটা বিল্ডিংয়ের দিকে চিন্তা করি, বিল্ডিংয়ের ইমারতের কথা যদি বলি, তাহলে ফাউন্ডেশনটা কিন্তু মজবুত, একটা মানে ফাউন্ডেশনের উপর ভিত্তি করে ইমারতটা হাইরেজ কত তলা হবে এটা চিন্তা করি, যে এটা কি 4 তলা হবে না, 5 তলা হবে না, আরও বেশি হবে। তাহলে মূল কাজটা কিন্তু কোথায়, ফাউন্ডেশনের মধ্যে। তার এই ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটা কিন্তু মূলত ছাত্র জীবনে। তো এখানে যদি আমাদের বেসিক তৈরি হয়ে যায়, আরবিক বেসিক ভালো তৈরি হয়, ইংলিশ তৈরি হয়, তাহলে আমরা আগামী দিনে পথ চলাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং শুধু লেখালেখির ক্ষেত্রেও না, যদি আমরা ছাত্র জীবনে এই ভাষাগুলো রপ্ত করতে পারি তাহলে আমার পরবর্তী সময়ে বিভিন্ন বই পুস্তক পড়তে, আবার যদি কখনো বিদেশ যাওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নানানভাবে আমাকে কিন্তু হেল্প করবে। জি জি। আরেকটা বিষয় বলে রাখি, যে আপনি একটু আগে বললেন যে মানে কথা বলতে পারাটা, আসলে বলতে পারার বিষয়টা একটু ভিন্ন। আমাদের দেশে অনেকে বিদেশে যায়, সেখানে তারা তো আমাদের যে ভালো কথা বলতে পারে, তার মানে তাদের কিন্তু ইলমি মাদ্দা নেই, তারা কিন্তু একাডেমিক্যালি জ্ঞান তাদের নেই, তার বই পুস্তকের জ্ঞান তাদের নেই, কিন্তু ভাষাগত জ্ঞান তাদের হয়েছে ওই দেশে থাকতে। তো এই জন্য যারা মানে লেখক হবেন তারা মানে বলতে পারা নয়, তাদেরকে আসলে অর্জন করতে পারে, বুঝতে হবে। জি, মানে বলাটা এক জিনিস আর বোঝাটা আরেক জিনিস।
জি, অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। আমরা ছোট্ট একটা পয়েন্টে অনেকগুলো কথা জানলাম। এজন্য লেখক হতে হলে সবার আগে বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে, এবং একাধিক বই পড়ে পড়ে সে সমস্ত বইয়ের সার নির্যাস আসবে আপনার প্রবন্ধের মধ্যে। এরকম আরও বিষয় আমরা জানবো ইনশাল্লাহ। তার মধ্যে বলে রাখি, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে সাপ্তাহিক প্রোগ্রাম শিক্ষা সংলাপ। আজকের 11তম পর্ব। 11তমের প্রতিপাদ্য বিষয় হচ্ছে লেখক হতে হলে আমাদের করণীয় কী। এই বিষয়ে আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। তিনি তার এক্সপিরিয়েন্স থেকে আমাদের সঙ্গে আজকে অনেক কথা শেয়ার করবেন ইনশাল্লাহ। আমরা সেগুলো জানবো, বুঝবো, অনুধাবন করব এবং আমাদের জীবনে অ্যাপ্লাই করব। তাই চলুন আমরা পরবর্তী বিষয়গুলো জানার চেষ্টা করি। স্যার, আমরা পরবর্তী যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে, আমরা তো জানলাম যে লেখক হতে হলে অবশ্যই বই পড়তে হবে। আমাদের অনেকের মধ্যে বই পড়ার যে একটা অভ্যাস, এই অভ্যাসটা আমরা এখন পর্যন্ত দেখা যায় যে ওইরকমভাবে গড়ে ওঠেনি। কিন্তু ওই বই পড়া বাদ দিয়ে অন্যান্য কাজগুলো আমরা ঠিকমতো করি, বা দেখা যায় যে আসক্তি কোনো দিকে সেও থাকতে পারে। কিন্তু বই পড়ার প্রতি যে একটা আগ্রহ এবং আমেজ, এই আমেজটা আমাদের সমাজে এখন আগের মতো আর দেখা যায় না। যদি আমি নিজে কিংবা যদি কোনো ব্যক্তি বই পড়ার প্রতি ভালোবাসা থাকে, কিংবা এক্ষেত্রে তার নিজেকে অভ্যস্ত করতে চাই, তাহলে বই পড়ায় অভ্যস্ত হতে হলে আপনি কী উপদেশ দিবেন? জি, ধন্যবাদ। আসলে আমি প্রথমে বলবো যে আল্লাহর কাছে বই পড়ার অভ্যাসটা চাইতে হবে। এটা অত্যন্ত মানে কঠিন একটি বিষয়, যে অভ্যাস করা। আমাদেরকে ইচ্ছা শক্তিটা তৈরি করতে হবে আগে, যে আমি বই পড়বো। আমি বই পড়বো কেন, এটা আগে অনুধাবন করতে হবে। বই পড়ার প্রয়োজনীয়তা বুঝতে হবে। যদি আমি বুঝতে পারি যে আমাকে বইটা পড়তে হবে, পড়ে বইয়ের জিসটা বের করতে হবে, কী বলেছেন লেখক, তখন কিন্তু নিজের মন থেকে একটা আগ্রহ তৈরি হবে। মানে স্যার, আমরা বলতে পারি আগে আগ্রহটা তৈরি করতে হবে, কেন পড়বো, এটা কেন পড়বো, একটা ইচ্ছা শক্তি লাগবে প্রথমে। তারপর আসলে বই পড়ার ক্ষেত্রে যে বিষয়টা অভ্যাসের কথা যেটা আপনি বললেন, অভ্যাসটা করতে একটু কঠিন বটে, কিন্তু মানুষ অভ্যাসের দাস, এটাও কিন্তু ঠিক। মানুষ যেটা অভ্যাস করে সেটা কিন্তু হয়। অর্থাৎ শরীরটাকে একটু কষ্ট দিতে হবে, আর রেগুলারিটি মেনটেন করতে হবে। আমি যদি মনে করি যে বইটা পড়বো, ঠিক আছে, একদিন পড়লাম, 10 দিন পড়লাম না, এরকম না। যদি নিয়মিত একটা টাইম করে নেই, রুটিন করে নেই, যে আমি অর্থাৎ ডেইলি এইটুকু বই পড়বো অন্তত। আমরা কর্মব্যস্ত মানুষ, নানান ব্যস্ততার মধ্যে থাকি, ছাত্ররাও ব্যস্ত। তারপরে যদি আমরা নিয়মিত একটা টাইম করে নিই, রুটিন করে নিই, যে আমাকে প্রতিদিন এত পৃষ্ঠা পড়তে হবে। আমি সাহিত্য পড়ি, আমি হাদিস পড়ি, আমি আরবিক বই পড়ি, আমার একাডেমিক যে বই পুস্তকগুলো আছে তার বাইরে আমাকে প্রতিনিয়ত এতটুকু মিনিমাম বই আমাকে প্রতিদিন পড়তে হবে। তাহলে সেটা যদি মিনিমাম পৃষ্ঠা হয়, তাহলেও কিন্তু এটা মানে দিন শেষে বা মাস শেষে গিয়ে দেখবো যে অনেকগুলো পৃষ্ঠা কিন্তু পড়া হয়ে গেছে, বা অনেকগুলো বই কিন্তু পড়া হয়ে যাবে। এইভাবে আমরা অভ্যাসটা করতে পারি। অবসর সময়টা আমরা কাজে লাগাতে পারি। হয়তো আমরা সফরে আছি কোথাও, তো সেই ক্ষেত্রে আমরা সফরে কোনো কাজ নেই, গাড়িতে বসে আছি, দেখা যায় গল্প গুজব করতেছি, মোবাইল দেখতেছি, এইভাবে সময় করে চা খাচ্ছি, এইভাবে সময়টা পার হয়ে যাচ্ছে। তো আমরা যদি সফরে যাওয়ার সময় একটা বই ব্যাগে নিই, সাথে একটা বই নিয়ে নিলাম, তাহলে সফরে যে 4-5 ঘন্টা টাইম কিন্তু মানে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে আমাদের। তো এই সময়টা কিন্তু আর ওয়েস্টেজ হবে না, আমরা বইটা পড়ে কিন্তু ওই সময়টা কাজে লাগাতে পারি। এর মাধ্যমে বই পড়া যায়। হয়তো বিশ্রাম নিচ্ছে অনেক সময়, ঠিক আছে, একটা বই দেখে একটু পড়তে কিছু সময় কাটিয়ে দিলাম। কারণ শোয়ার পরে ফোন দেখার চাইতে রাইট, আমরা কিন্তু এখন শোয়ার পরে মানে ফেসবুকে বেশি ব্যস্ত হয়ে যাই। তো ফেসবুকে ব্যস্ত না হয়ে আমি যদি একটা বই নিয়ে পড়ি, শোয়ার সাথে সাথে তো ঘুম আসে না, কিছু সময় লাগে। তো সেখানে আমি 5-10টা পৃষ্ঠা কিন্তু পড়তে পারি। পড়ার পরে আমি সুন্দরভাবে সুন্নতি পদ্ধতিতে দোয়া কালাম পরে আমি ঘুমিয়ে যেতে পারি। এই সময়গুলোকে আমরা কিন্তু অভ্যাস, বিশেষ করে মানে বই পাঠের অভ্যাসের জন্য এই সময়গুলো কাজে লাগাতে পারি। তো এই জন্য আমি যেটা শুরুতে বললাম, যে ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এখানে। আমি বই পড়বো, এই মানসিকতা আমার অর্জন করতে হবে। আর তারও আগে প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, যে আল্লাহ তুমি আমাকে একজন ভালো পাঠক বানাও এবং ভালো লেখক বানাও। তাহলে স্যার, আমরা এখানে বলতে পারি যে প্রথমত দোয়া করতে হবে। 2 নাম্বারটা হচ্ছে যে আমাদের আশা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, যে আমি কেন বইটা পড়ছি এবং এটা পড়ে আমি থেকে কী বের করতে চাই, এটা খোদা থাকতে হবে মনের মধ্যে। এরপরে নিয়মিত চর্চা করতে হবে, নিয়মিত পড়তে হবে, আর কি রুটিন করে পড়তে হবে, যে আমি দিনে এত পৃষ্ঠা কিংবা এতটুকু অধ্যায় আমি শেষ করব, এই টার্গেট আমাকে রাখতে হবে এবং এটা অবশ্যই মেনটেন করতে হবে।
এরপর স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে অবসর সময়গুলো যেন আমরা এই বই পড়ার মধ্যে কাটাতে পারি, সেটা হতে পারে বাসে, ট্রেনে, ভ্রমণের সময়, ঘুমানোর সময়, এই সমস্ত ছুটির সময়গুলোতে। ছুটির সময়গুলোতে। তাহলে রেগুলারিটি এভাবে মেনটেন করলে আশা করা যায় যে বই পড়ার প্রতি কখনো না কখনো আমরা অভ্যস্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। জি, আমরা অনেকে যেটা আছে বই কিনতে পছন্দ করি বেশি, কিন্তু বই পড়তে অভ্যস্ত নই। এটাও কিন্তু আছে। যেমন আমরা আগে মাদ্রাসা লাইফে আমরা এই বিষয়ে দুটো গল্প পড়েছিলাম, একটা বই কেনা, একটা বই পড়া। আচ্ছা, তাইলে আসলে বই কেনার একরকম মজা, অনেকে মনে হচ্ছে বই কিনলাম, লাইব্রেরিতে সাজিয়ে রাখলাম, বাসায় একটা বড় লাইব্রেরি হলো, দেখতে ভালো লাগছে, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসলে বই পড়া। আমরা চেষ্টা করব যেন বই মানে পড়তে পারি, অভ্যস্ত হতে পারি বই পড়ার দিকে, এটা চেষ্টা করা উচিত। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আমরা চমৎকার একটা বিষয় জানলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক বিষয় জানছি আলহামদুলিল্লাহ। স্যারের পরে যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে বই পড়ার ক্ষেত্রে আমরা কোন বইগুলো পড়তে পারি। দেখা যায় যে যদি আমার সাহিত্যের সাইডটাকে ডেভেলপ করতে চাই তাহলে আমাকে সাহিত্য রিলেটেড যে বইগুলো সেগুলো পড়তে হবে, নাকি আমি যে ধাঁচের লেখা লিখতে চাই শুধু এক ধাঁচের বই পড়তে হবে, অন্য বইগুলো পড়তে হবে না? ব্যাপারটা কী রকম? নাকি আমাকে সব দিকের বইগুলো জানা থাকতে হবে? ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য বা আমি জানার জন্য সব ধরনের বই পড়তে পারি, পড়া উচিত। কারণ সাহিত্যাঙ্গনে যারা অবদান রেখেছেন তাদের সাহিত্যের ভাষা, তারা মানে একটা গল্প, একটা উপন্যাস, সে উপন্যাসটা তিনি রচনা করেছেন কিভাবে, চরিত্রটা তিনি কিভাবে চিত্রিত করেছেন সেখানে, তো সেটা থেকে জিস্ট কি আসছে, তো এই অঙ্গনটার মাধ্যমে যারা পাঠের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই অঙ্গনে যারা কাজ করছেন তারা কিভাবে করেছেন। এমন অনেক ভাষা আমরা সেখান থেকে শিখতে পারি কিন্তু। আর আমরা বিশেষ করে যারা ইসলামিক লাইনে আমরা কাজ করি, ইসলামিক লাইনে লেখাপড়া করছি বা লিখছি, পড়ছি, তার অবশ্যই অগ্রাধিকার দিব আমরা ইসলামিক বই পুস্তককে। বিশেষ করে হাদিসের কিতাবগুলি, ইতিহাসের কিতাবগুলি, তারিখের কিতাবগুলো, মাসালার কিতাবগুলি, হ্যাঁ, আকিদার যে কিতাবগুলো আছে, তার বড় বড় ইসলামিক স্কলার যারা, তারা যে সমস্ত বই পুস্তক লিখেছেন, তাদের মানে ইসলামিক সাহিত্য তো মানে একটা বিশাল সাহিত্য ভাণ্ডার। আমরা হয়তো সেখানে মানে একেবারে বলা যায় শিশু পর্যায়ে আছে, আমরা কিন্তু অতদূর ডেপথও যাইতে পারতেছি না, বা সে সুযোগ আমাদের এখনকার জামানা যারা আমরা লেখাপড়া করছে বা যে আমাদের বা ছাত্র ভাইয়েরা, তারা অতদূর পর্যন্ত যাওয়ার অনেকের মানসিকতাই নেই। ফলে একটা মানে বিশাল অংশ জ্ঞান অর্জন থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি। জি, যেমন আমরা যদি বলি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তারা যে অবদান রেখে গেছেন, হ্যাঁ, ইমামরা যে অবদান রেখে গেছেন, ইমাম মুস্তাহিদিন যে অবদান রেখে গেছেন, তাদের লেখনী, আল্লামা শাওকানি সহ যারা অন্যান্য যারা আছেন, শেখ ওসাইমিন বলি, তাদের যে লেখনীগুলো আছে অনেক মানে বিশাল ভাণ্ডার তাদের। তো এইগুলো থেকে পড়াশোনা করে আমরা সেখান থেকে মণিমুক্তা সঞ্চয় করতে পারি ইসলামিক লাইনটা। তো এখন আমি আসলে মানে কোন দিকটা নিয়ে লিখবো, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি হবে। আমি কি লিখতে চাচ্ছি, আমি যেটা লিখবো সেটা তো অবশ্যই পড়বই, কিন্তু ভাষাগত দিক কিছু জানার জন্য আমাকে অন্যান্য দিকের বই পুস্তক পড়াও প্রয়োজন। পড়লে আমার মানে সাহিত্যটা আর সুন্দর হবে, বিশেষ করে ভাষা, শব্দ চয়ন, বাক্য বিন্যাস, এগুলো সুন্দর হবে। লেখকের যে বিভিন্ন জিনিসের বর্ণনা দেখা যায় যে একটা জিনিসের বর্ণনা একরকম, একজন একরকম দিয়েছেন, আরেকরকম দিয়েছেন, সবার শব্দশৈলীগুলো নিয়ে এসে এক জায়গায় করা, এবং একটা ছোট একটা জিনিস তার বর্ণনা তিনি অনেক দূর ঘুরিয়ে দিতে পারেন। আবার দেখা যায় অনেক শর্ট করে খুব সুন্দরভাবে বর্ণনা দিতে পারেন। এই যে বিষয়গুলো রপ্ত করা, এই সমস্ত বিষয়গুলো জানার জন্য হলেও সমস্ত শাখায় একটু একটু করে বিচরণ করা উচিত। এক্ষেত্রে সারাটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আরবির ক্ষেত্রে যেটা হয় দেখা যায়, আরবি তো এটা সমৃদ্ধ ভাষা আলহামদুলিল্লাহ, সেইখানে আরবি সাহিত্যের যেই মধুরতা বা যেই শব্দশৈলীগুলো আছে, যদি কেউ সেগুলো পড়ে বুঝতে পারে, তাহলে আমি মনে করি যে অন্য বিষয়গুলোর চাইতে, বা বাংলা বলি কিংবা অন্য যেগুলো বলি, এগুলোর চাইতে যদি আরবি কেউ বুঝতে পারে তাহলে মনে হয় সেটা অনেক বেশি ভালো হয়। আপনি কি মনে করেন? সেটা অবশ্যই, আরবি অবশ্যই বুঝতেও হবে, না বুঝে তো লিখতে পারবো না, কিন্তু আরবিটাকে যখন আমি আমার ভাষায় প্রয়োগ করব, মানে বাংলাতে যখন এটা উপস্থাপন করব, তখন বাংলা ভাষাটাও সুন্দর হতে হবে, শ্রুতিমধুর হতে হবে, সেখানে বাক্য বিন্যাসগুলি সুন্দর করতে হবে, পাঠকদের জন্য বোধগম্য করতে হবে, এমন কোনো শব্দচয়ন করা যাবে না যেটার মানে কোনো মিনিং নেই, বা মিনিং আছে কিন্তু এইখানে এটা অ্যাডজাস্ট হচ্ছে না।
যাচ্ছে না। এই দিকগুলো মূলত একজন মানে ভালো লেখক যিনি, তিনি কিন্তু এগুলো সবসময় ভাববেন যে আমি যে বাক্যটা লিখছি, বাক্যটা আসলে কতটুকু উপযুক্ত হচ্ছে, পাঠকদের জন্য বোধগম্য হচ্ছে কিনা। সবসময় মনে করতে হবে লেখাটা এমন না যে এমন একটা চমকপ্রদ ওয়ার্ড দিয়ে দিলাম যে মানুষ ওরই বড় কঠিন একটা শব্দ দিয়েছে, এটাতে কোনো মানে এতে কোনো ক্রেডিট নেই। ক্রেডিট হচ্ছে কি আমি এমন একটা শব্দ চয়ন করবো সেখানে যেন আমার পাঠক বুঝতে পারে। সবসময় মনে রাখতে হবে আমি লিখবো কার জন্য, পাঠকের জন্য, আমি আমার জন্য নয়, আমি আমার দায়িত্ববোধ থেকে লিখবো। এইটা যদি, এই অনুভূতিটা যদি থাকে, এই ফিলিংসটা যদি হয়, তাহলে ভালো লেখা যাবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আমরা চমৎকার বিষয় জানলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে সাপ্তাহিক প্রোগ্রাম শিক্ষা সংলাপ। আজকের শীর্ষক বিষয় চলছে লেখক হতে হলে আমাদের করণীয় কী। এই বিষয়ে আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক মহোদয় ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমরা অনেক বিষয় জানছি এবং আরও জানবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। স্যার, আমরা প্রথমে জেনেছিলাম যে লেখক হতে হলে অবশ্যই আগে বই পড়তে হবে। লেখালেখির আগে বই পড়াটা বাধ্যতামূলক বা এক প্রকার আবশ্যক একটা বিষয়। তো একজন লেখক হতে হলে বই পড়ার পাশাপাশি আর কি কি গুণ থাকা প্রয়োজন? জি ধন্যবাদ। আসলে লেখক হওয়ার জন্য যে গুণাবলী অর্জন করা প্রয়োজন, ইতিমধ্যে তার দুই কিন্তু বলা হয়ে গেছে, আমার আগের প্রশ্নগুলোর মধ্যে চলে এসেছে। এখানে আরও দুই একটি গুণ আমরা অ্যাড করতে পারি যে আসলে লেখক হওয়ার জন্য নাম্বার 1 গুণ হচ্ছে মন মানসিকতা তৈরি করা, যে আমি লিখব, মানে মন থেকে লেখার একটা ইচ্ছা থাকতে হবে। ব্যাপারটা এরকম নয় যে আমি লেখা একটা পড়লাম, পড়ে ভালো লাগলো, বাস আমি লিখতে লাগলাম, এরকম না। আমাকে মন থেকে চাইতে হবে, অনুধাবন করতে হবে আমি সত্যি আমি লেখক হতে চাই। আর আরেকটা বিষয়, লেখাটাকে মানে আনন্দের বিষয় ধরে নিতে হবে। এটা মানে লিখতে পেরে প্রাউড ফিল করতে হবে নিজেকে, আমি লিখবো। আর লেখার ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখতে হবে যে লেখাটা অবশ্যই বোধগম্য ভাষায় হতে হবে। অনেকে লিখতে গিয়ে অনেক লম্বা একটা বাক্য তৈরি করেন, দেখা যাচ্ছে বাক্যটা এত বড় হয়, শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত মিনিং আর থাকছে না। বাক্যটা সংক্ষিপ্ত, ছোট ছোট বাক্য দিয়ে লেখেন, হ্যাঁ, যেটা খুব সুন্দর হবে। ছোট বাক্য, লার্জ বাক্য, বড় বাক্য করা যাবে, কিন্তু এক্সট্রা লার্জ নয় আর কি, যে এমন লম্বা যে এটা দেখা 3-4 লাইন পরে গিয়ে একটা দাঁড়িয়ে পড়লো, তখন মিনিং খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আর এটা হচ্ছে লেখার জন্য অনেক পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম, অধ্যবসায়। এটা আর কোনো বিকল্প নেই। আমরা যদি মনে করি যে লিখে ফেলবো, খুব হুটহাট করে একটা লিখে ফেললাম, তো সেই লেখাটা কিন্তু মানে ওরকম হবে না, ফ্রুটফুল হবে না লেখাটা। লেখাটাকে যে উদ্দেশ্যে লিখবো সেরকম করতে চাইলে, ফ্রুটফুল একটা লেখা করতে চাইলে আমাকে বলতে গেলে এভাবে বলতে হয় যে, অর্থাৎ খুব ডিপলি চিন্তা করে লিখতে হবে। ওই সময় বলতে গেলে মানে অন্যান্য কোনো সমস্ত চিন্তা বাদ দিয়ে ওইটা নিয়েই ভাবতে হবে, জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে, পারিবারিক সম্পর্ক ছিন্ন করে, সাময়িক এক মনে বসতে পারলে কিন্তু কুল ব্রেন যেটাকে বলে, ঠান্ডা মাথা যদি আমরা বসতে পারি, লিখতে পারি, তখন কিন্তু ভিতর থেকে লেখা তৈরি হয়। এটা আল্লাহ প্রদত্ত, হ্যাঁ, আল্লাহ প্রদত্ত তৈরি হবে। কিন্তু যদি আমার মাথার মধ্যে এক যজ্ঞর চিন্তা থাকে, আমি দুনিয়ার ব্যস্ত থাকি, আবার লিখতেও চাই, এটা একটু কঠিন, এটা খুবই কঠিন। তবে অনেকে এর মধ্যেও লিখেন, যারা এক্সট্রাঅর্ডিনারি ব্রেন আছে, যারা দেখছে যে ব্যস্ত আছেন, তার মধ্যে কলম চালিয়ে লিখতে পারেন, কিন্তু এটা খুব রেয়ার। অধিকাংশ ক্ষেত্রে লেখার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার, একটা নীরব নিস্তব্ধ পরিবেশ দরকার, একটা আর ব্রেনটা ঠান্ডা হওয়া দরকার। তারপরে যেটা বলবো যে নিজে লিখে নিজের লেখাটা নিজেকেই পড়তে হবে। প্রথমত নিজের পাঠক নিজেকে হতে হবে। নিজের পাঠক যখন নিজে হবে, তখন কিন্তু তার ভুলগুলি ধরা পড়বে। যে একটা সেন্টেন্স বা একটা বিষয়, একটা প্যারা লেখা হয়ে গেল, লেখার পরে এটা যখন পড়ার পরে মনে হচ্ছে না, এইটা এইভাবে না করে এটা আরেকটু সুন্দর করা দরকার, বা এই ধাঁচটা মনে ভালো হলো না, আরেকটু সুন্দর, অর্থাৎ এটাকে মডিফাই করতে হবে। নিজেকে একটা বাক্য লিখে কেটে আবার হয়তো 2বার 3য়বার বারবার কিন্তু হয়, এইভাবে করে যখন রিভাইজ দিব আমরা, তখন কিন্তু আমি যখন নিজে স্যাটিসফাইড হবো যে আমার লেখাটা, মানে আমার চিন্তা শেষ, তখন এটা আমি উপস্থাপন করব পাঠকদের জন্য। আরেকটি বিষয় যেটা বলবো যে আসলে লেখক হতে হলে মানে চিন্তাশীল হতে হবে। চিন্তা আর ফিকির, আমি একটা বিষয়ে কিছু একটা লিখতে চাচ্ছি, রচনা করব, এটা নিয়ে আমি যত ডিপলি ভাববো, চিন্তা করব, তখন কিন্তু আমার চিন্তার মাধ্যমে আমার অন্তর্জগৎ থেকে শব্দ বের হবে, বাক্য বের হবে, এই বিষয়ে আমাকে এরকম কথা বলা যায়, এটা আমি লিখতে পারি। আর চিন্তা যত কম হবে, মানে এখানে দক্ষ চিন্তাশীল বলা যায়,
যদি আমরা ভাষাগতভাবে বলতে চাই, একদম খুব ডিপলি একটা বিষয় যদি চিন্তা করতে থাকি তখন কিন্তু একটা লেখা বের হবে। আমরা যে কোনো বিষয়ে, আমি হাঁটতেছি, যারা মানে কবি সাহিত্যিক তারা তো আমরা জানি যে তারা এক জায়গায় বসেছেন, একটা মানে প্রাকৃতিক দৃশ্য দেখেছেন, সেখানে কলম ধরেছেন, চিন্তা করতে কিন্তু একটা লেখা তৈরি হয়ে গেছে, এটা কবিতা হয়ে গেছে, তাই না? তো এইভাবে লেখার জন্য চিন্তার প্রয়োজন। চিন্তা না করলে লেখা বের হবে না। সেটা আর্টিকেলের ক্ষেত্রে হতে পারে, কবিতার ক্ষেত্রে হতে পারে, গল্প উপন্যাসের ক্ষেত্রে। উপন্যাস গল্প তো এটা একটা মানে কাল্পনিক চরিত্র, তার মানে কবি বা সাহিত্যিকের কল্পনা থেকে, তার কল্পনার জগতে বের হচ্ছে আমি এইভাবে একটা চরিত্র দাঁড় করাবো, এইটাকে নিয়ে লিখে এই চরিত্রটা আমি নিতে 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 এইভাবে শেষ করব। এটা কিন্তু সম্পূর্ণটা তার চিন্তা থেকে আসে। আর আর্টিকেলসগুলো যেগুলো আমরা লিখি সেটা কিন্তু আমরা বিভিন্ন রেফারেন্স থেকে আমাদের লিখতে হয়। আচ্ছা, তারপরে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা আমরা ইসলামিক আর্টিকেলস লিখবো বা বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ নিবন্ধ যারা লিখি, আমরা অবশ্যই আমাদের লেখার মধ্যে রেফারেন্সগুলো ইউজ করবো, দলিল। হ্যাঁ, অনেকে যেটা আমাদের বলা যায় মানে একটা বড় ধরনের ত্রুটি, যে আমরা যখন অন্যের কাছ থেকে লিখি, একটা আর্টিকেল লিখছি, একটা বই থেকে নিচ্ছি বা কারো একটা প্রবন্ধ থেকে একটা অংশ নিচ্ছি, কিন্তু তার ওই প্রবন্ধের নামটা উল্লেখ করি না। এটা এক ধরনের মানে অসততা বলা যায় লেখার ক্ষেত্রে, এবং এটা অনুচিত। কারণ আমি যখন কারো কাছ থেকে নিব তার রেফারেন্সটা ইউজ করা উচিত, এটা তার সুক্রিয় হবে। এবং স্যার আমরা দেখেছি যে আপনার পত্রিকা মাসিকাত তাহারিক, এটা আলহামদুলিল্লাহ রেফারেন্সের ক্ষেত্রে একদম শক্ত অবস্থানে। দলিল এবং রেফারেন্স এগুলো ছাড়া ওইখানে লেখা খুব কমই দেখা যায়। জি জি জি, অবশ্যই দলিল রেফারেন্স তো লাগবেই। সেখানে আমি আমার চিন্তা থেকে যে কথাগুলি বলতেছি, আমি হয়তো একটা হাদিস উল্লেখ করলাম রেফারেন্স সহ, কিন্তু এই হাদিসের বিশ্লেষণমূলক কিছু কথা আমি পাঠকদের জন্য কিছু আমার মন থেকে কিছু কথা বলতে পারি। এই হাদিসের মিনিংটা আমি কি বুঝলাম, আমি আমার পাঠকদের কি বোঝাতে চাচ্ছি, এবং এটা নিঃসন্দেহে পারিপার্শ্বিক অবস্থাকে নিয়ে আমার বলতে হবে, যে এখনও যে পরিবেশ চলতেছে পাঠকদের এখন এটাই করা উচিত বা এইভাবে চলা উচিত, এটা ঠিক নয়। এটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করতে পারলে তিনি একজন ভালো লেখক, এবং পাঠকরা তার লেখাটাকে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা জানছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার, খুব চমৎকারভাবে আলহামদুলিল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিলেন যে একজন লেখক হওয়ার জন্য কি কি করা প্রয়োজন। যদি আমরা সেগুলো এক বাক্যে বলার চেষ্টা করি, প্রথমত হচ্ছে আগে মন স্থির করতে হবে যে হ্যাঁ আমি লেখক হতে চাই। দেখলাম হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম লেখক হবে, ব্যাপারটা এরকম নয়, আগে মন থেকে চাইতে হবে। এরপর সে যেটা বললেন সেটা হচ্ছে যে ছোট ছোট বাক্যে নিজের মনের ভাবগুলো প্রকাশ করা, বাক্যটা একদম যেন অনেক বড় না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা। এরপর স্যার বললেন যে চিন্তা করা, ওই যে বিষয়ে লিখবো সেই বিষয়ে বই পড়া, এবং ওই কেন্দ্রিক আমার চিন্তা ভাবনাকে, আমার চিন্তার জগৎকে ওইরকমভাবে তৈরি করা, সেটা আনন্দ নিজের কাছে নিজেকে প্রাউডফুল মনে করা। এরপরে যখন এটা লেখা হলো, ওই লেখার আগে মূল পাঠক বা প্রথম পাঠক আমি নিজেই হব। এরপরে দেখব যে সেখানে কোন কোন লাইনগুলো চেঞ্জ করা প্রয়োজন, আবার কোন শব্দটা আবার পরিবর্তন করা প্রয়োজন, এটা দেখব, এবং দেখে যদি সেইখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় সেইটা করব একজন পাঠক হিসেবে বা লেখক হিসেবে। এরপর স্যার যেটা বললেন সর্বশেষ, সেটা হচ্ছে যে রেফারেন্স ইউজ করা। আমরা যদি এগুলো খেয়াল রাখতে পারি ইনশাল্লাহ, তাহলে আশা করা যায় যে লেখক হওয়ার যে জার্নিটা এটা সহযোগী হবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ, ধন্যবাদ স্যার। তাহলে আমরা এবার অন্য একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যে যখন একটা লেখা আমরা লিখতে চাইবো বা একটা লেখা লিখবো, তখন অবশ্যই লেখার একটা ফরম্যাট থাকতে হবে। যদি আমরা সেই ফরম্যাটকে 3টা ভাগে ভাগ করতে চাই, এবং শুরুর যে অংশটা, সেই অংশটাতে আমরা কোন বিষয়গুলো আনতে পারি? জি ধন্যবাদ। অবশ্যই যে কোনো লেখার ক্ষেত্রে আমাকে আগে একটা চক আউট করতে হবে যে আমি এই টপিকে লিখছি, আমি কি কি বিষয়ের মধ্যে নিয়ে আসবো, এর মধ্যে কি হেডলাইনগুলো কী হবে, সাব হেডিংগুলো কী হতে পারে। তো একেবারে শুরুর যে অংশ সেখানে আমাদের কিছু প্রারম্ভিক কথা থাকবে। হ্যাঁ, প্রারম্ভিক কথা থাকবে। সেখানে আমি এই আর্টিকেল সম্পর্কে একটা জিস্ট নিয়ে আসবো, যে এর মধ্যে কী কী বলা হবে, আমরা কেন লিখতেছি, বা এই আর্টিকেলটা মানে সামগ্রিক আর্টিকেলটার উপরে সামগ্রিক কথাগুলো একটা জিস্ট আকারে প্রথমে চলে আসবে। এবং এই প্রারম্ভিক কথাটা উপক্রমণিকা বলি, ভূমিকা বলি, সূচনা বলি, যেটা বলি, যে ভাষায় আমরা এটা উপস্থাপন করি, এইটুকু পড়লে কিন্তু পাঠক বুঝে নেবে যে আর্টিকেলের মধ্যে এই বিষয়গুলি থাকতে পারে।
এছাড়া আমরা এটা বলতে পারি এটা পাঠককে প্রস্তুত করা বা আমি তাকে কোন জিনিস তার সামনে উপস্থাপন করছি সেই বিষয়টা এখানে তুলে ধরা। জি জি, এর জন্য এটা, এবং এর জন্য ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো বইয়ের ক্ষেত্রে হোক অথবা আর্টিকেলের ক্ষেত্রে হোক, অবশ্যই ভূমিকাটা এতটাই গুরুত্বপূর্ণ যে ভূমিকা পড়ে কিন্তু পাঠক ওই আর্টিকেলটা পড়বে, পরের অংশটুকু পড়বে। এই জন্য এটাকে হালকা করে দেখার কোনো বিষয় না। জি, তাহলে স্যার আমরা বলতে পারি যে লেখার শুরুর অংশে বা সূচনা অংশে যেটা আসবে পুরো লেখার একটা জিস্ট সেখানে চলে আসবে এবং পাঠক প্রস্তুত হবেন তিনি কোন কোন বিষয় এখন জানতে যাচ্ছেন, এটা শুরুর দিকে আসবে ইনশাআল্লাহ। তাহলে স্যার মাঝখানে যে অংশটা, যেটা আমরা বডি বলি কিংবা মেন যে অংশটা বলি, এইখানে কোন কোন টপিকগুলো আসতে পারে? এখানে টপিকের মূল বিষয়গুলো থাকবে। আমি যে বিষয়ে আর্টিকেল লিখছি সেখানে ওই বিষয়ের সম্পর্কিত ডিটেলস যা আসবে আমরা মনে করি আর কি, ওইগুলো সাব হেডিং দিয়ে আসতে পারে যে একটার পর একটা পর্যায়ক্রমে, অথবা হেডিং ছাড়াও ধারাবাহিকভাবে আসতে পারে, রেফারেন্স সেগুলো আসবে। মানে আমার এই বিষয়ে যত কথা বলার, এই মাঝখানের অংশ পুরোটা আমরা বলে নেব। আচ্ছা, হ্যাঁ, সেটা সাব হেডিং দিয়েও হতে পারে বা হেডিং ছাড়াও হতে পারে। মানে আর্টিকেল অনুযায়ী, আর্টিকেল ধরন অনুযায়ী তো এগুলো চেঞ্জ হয়। যেমন সমসাময়িক বিষয় লেখালেখি হচ্ছে, সেখানে সাম্প্রতিক বিষয়গুলি লিখতে গেলে সেখানে অত ওইরকম হেডলাইন ছাড়াও অনেক বিষয় চলে আসে এখানে। আর যখন ইসলামিক কোনো আর্টিকেল লিখে তখন দেখা যাচ্ছে এটার বিষয়ভিত্তিক কিছু কথা আসতে হয়, যেমন সংজ্ঞা আসে, ইসতিলাহান সংজ্ঞা আসে, হ্যাঁ, লাঘবী সংজ্ঞা আসে, তারপরে যুক্তি খণ্ডন থাকে, তারপর আরও সাবহেডিং থাকে, হুকুম থাকে, নিয়ম থাকে, পদ্ধতি থাকে, অনেকগুলো বিষয় কিন্তু একটা আর্টিকেলের মধ্যে চলে আসে। এগুলো সব মাঝখানের অংশ, মাঝখানের অংশ থাকবে, মেইন কথাগুলো মাঝখানে থাকবে, মাঝখানে থাকবে। জি জি স্যার, এখানে আরেকটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে অনেককে দেখা যায় ঢালাও একটা লেখা লিখে যান, আবার অনেকে দেখা যায় পয়েন্ট আকারে লেখেন। এই ক্ষেত্রে স্যার আপনি কোনটা সাজেস্ট করবেন পাঠক হিসেবে আর কি, বা একজন পাঠক উপযোগী করার জন্য? আসলে এখানে দুইটার আলাদা আলাদা গুরুত্ব আছে। আমি আগেই বলেছি, যেমন যদি আমরা সাম্প্রতিক কোনো বিষয় লিখি, যেমন সম্পাদকীয় উপসম্পাদকীয় স্টাইলের যে লেখাগুলো আছে, এগুলো হেডলাইন দেখেও একটা হয় না। হ্যাঁ, আমি একটা বিষয় নিয়ে লিখতে জাস্ট একটা মূল জিনিসটা লিখে আমাদের বক্তব্যটা সেখানে উপস্থাপন করে দিচ্ছি। আর যখন একটা আর্টিকেল লিখি, প্রবন্ধ লিখি, সেখানে অবশ্যই পয়েন্ট ভিত্তিক লেখাটা পাঠকদের জন্য বোধগম্য হয় বেশি, যে এক একটা পয়েন্টের ভিতরে কী কী বিষয়গুলো আসছে, হাদিস আসছে, কোরআন আয়াত আসছে, তারপর এই পয়েন্টের উপরে এখানে একটা জিস্ট আলোচনা আসছে, তারপর আরেকটা পয়েন্টে আলোচনা আসছে, তারপর আরেকটা আসছে। এটা মানে বেশি উপযোগী পাঠকদের জন্য আর কি। তাহলে স্যার দুইটা ফরম্যাটের দুইটা ধারা আছে, ঠিক, এক একটা এক এক জায়গায় ব্যবহার হবে। তাহলে স্যার আমরা মাঝখানের অংশে যেটা জানলাম, মাঝের যে অংশটা থাকবে সেই জায়গাটায় পুরো লেখার যে মেন কথাগুলো সেগুলো সেখানে থাকবে ইনশাল্লাহ। যদি সেখানে ইতিহাস ঐতিহ্য হয়, তাহলে আগের কি ইতিহাস, বর্তমানের কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে এটা কোন দিকে গড়াতে পারে, এই সমস্ত বিষয়গুলো। আবার যদি কোনো যুক্তি খণ্ডন থাকে সেগুলো এখানে আনা হলো, আবার যদি ওই বিষয়ে কোনো বিস্তারিত কথা বলার থাকে সেগুলো আসলো, কোনো তথ্য উপস্থাপন করা থাকলে সেটা সেখানে আসলো। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। তাহলে আমরা যদি এবার প্রবন্ধের কিংবা লেখনের শেষের যে অংশটা, অর্থাৎ উপসংহারের যে অংশটা, যদি আমরা সেটা নিয়ে কথা বলি, তাহলে এখানে স্যার কোন কোন বিষয়গুলো আসতে পারে? এখানে উপসংহারে আর্টিকেল থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম। আচ্ছা, উপসংহার মানে শেষ কথা আমাদের। তো শেষ কথা হচ্ছে আমি এতক্ষণ যা লিখলাম, এই লেখার উপরে একটা মানে কি বলা যায়, সামারি, যে আমরা এই লেখা থেকে এই শিক্ষা লাভ করলাম, আমাদের এইভাবে চলা উচিত। হ্যাঁ, একটা গাইডলাইন, টোটাল লেখাটার উপরে সংক্ষিপ্ত একটা গাইডলাইন কিন্তু সেখানে দিয়ে দেয়। পুরোটা পড়লাম, পড়ার পরে আমার এখন কি করা প্রয়োজন, বা সিদ্ধান্তে আসা প্রয়োজন, ওই জিনিসগুলো এখানে আসতে পারে। ওইটাই সামারি আকারে কিন্তু উপসংহারের মধ্যে চলে আসে। এই ক্ষেত্রে স্যার যারা আমার শিক্ষার্থী ভাই যারা আছেন, যদি আমাদের শিক্ষাকেন্দ্রিক প্রোগ্রাম যেহেতু, তো দেখা যায় যে অনেক শিক্ষার্থী যারা পরীক্ষার খাতায় লিখেন, তো লেখার ক্ষেত্রে তারাও যদি ফরম্যাটটা ফলো করেন, যে এখন একটা প্রশ্ন লিখতে শুরুতে 2 লাইনে তার মেইন যে কথা সেটা বললো উপস্থাপনার, এরপরে মাঝখানের জায়গাটা, সেই জায়গাটায় প্রশ্নের মেন উত্তরটা দিল, এরপরে শেষের দিকে উপসংহার অংশটা দিল, সেক্ষেত্রে তারা তো স্যার উপকৃত হতে পারে, উপকৃত হবে এবং তারা মার্কসও ভালো পাবে আশা করছি আর কি। কারণ আসলে ছাত্র জীবন থেকে তো লেখালেখির অভ্যাসটা তৈরি করতে হয়। যারা অ্যাসাইনমেন্ট লিখেন, অ্যাসাইনমেন্টটা কিন্তু উদ্দেশ্য এটাই। অ্যাসাইনমেন্ট লিখলে কিন্তু একটা বিষয়ের উপরে আপনাকে লিখতে হয়, এই বিষয়ে পড়াশোনা করতে হয়, এই বিষয়ে বিভিন্ন বই পুস্তক পড়তে হয়, পড়ার পরে আপনি
ওই বিষয়ের উপরে একটা সুন্দর করে একটা প্রবন্ধ লিখে উপস্থাপন করতেছেন। তাহলে সেখান থেকে কিন্তু আমরা শিক্ষা এই দিকের অর্থাৎ লেখালেখির একটা শিক্ষা বা লেখালেখির চর্চাটা প্রশিক্ষণটা কিন্তু আমরা ছাত্র জীবন থেকে আমরা কিন্তু আরম্ভ করতে পারতেছি, শুরু করতে পারতেছি। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এটা পরিষ্কার হয়ে গেলাম আজকে যে আমরা ক্লাসের যে পড়াটা পড়ি, ক্লাসের যে আমাদের গল্প থাকে, যে প্রবন্ধটা থাকে, সেখান থেকে তো অনেক প্রশ্ন থাকে। যদি আমরা সেই প্রশ্নগুলোতেও এই ফরম্যাটটা ফলো করতে পারি তাহলে পরবর্তী সময়ে আমার লেখনীর হাতটা অনেক শক্ত হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা স্যার জানতে পারলাম যে লেখার যে 3টা ফরম্যাট আছে, ওই 3 ফরম্যাটে কোন অংশে কোনগুলো থাকবে এগুলো আমরা জানলাম আলহামদুলিল্লাহ। স্যার যদি এবার আমাকে একটু বলতেন যে একজন শিক্ষার্থী যিনি এখনও তার শিক্ষা জীবনে আছেন, সেটা হতে পারে তার হাই স্কুল লেভেলে কিংবা উচ্চ মাধ্যমিক লেভেলে অথবা তার স্নাতক বা স্নাতকোত্তরের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে, যদি একজন শিক্ষার্থী লেখক হতে চায় বা তার লেখালেখির প্রতি আগ্রহ থাকে, তাহলে তার পরবর্তী যে পথ চলাটা এটা সহজ করার জন্য স্যার আপনি কী উপদেশ দিবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে যারা মানে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা আছে তাদের জন্য এই বিষয়টা অত গুরুত্বপূর্ণ। এই জন্য যে আমরা যারা আগামীতে লেখক হতে চাই বা লিখতে চাই, ছাত্র জীবন থেকে কিন্তু অভ্যাসটা তৈরি করতে হবে। ছাত্র জীবন থেকে অভ্যাসটা তৈরি করতে হবে। এটা কিভাবে করব, এটা হচ্ছে প্রশ্ন। কিভাবে করব সেটা অ্যাসাইনমেন্টের বিষয় আমরা আগে বললাম। অ্যাসাইনমেন্ট যদি আসে সেখান থেকে অভ্যাসটা তৈরি হবে। তাছাড়া আমাদের সবার মধ্যে একটা চিন্তা থাকবে আমি কিছু না কিছু লিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রতিভা দিয়েছে, কিন্তু এটা বিকাশটা আমাদের নিজেদের করতে হবে, তাই না? বিকাশ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, লিখতে হবে। আমি ছোট্ট কবিতা লিখি, 2টা লাইন লিখি, পারি নাই, অনেক চেষ্টা করব, হয় নাই, আবার চেষ্টা করব। এই চেষ্টা করতে 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 একদিন দেখা যাবে যে সে সুন্দর কবিতা লিখতে পারছে। কিন্তু যদি আমি চেষ্টা আরম্ভই না করি, হ্যাঁ আমি তো পারি না, নিজেকে এতটা দুর্বল মনে করার কোনো উপায় নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ব্রেন দিয়েছে, তো ব্রেন যেহেতু আল্লাহ দিয়েছেন, এইটাকে আমি চর্চা করলে আমিও পারবো। আমি পারবো না কেন, এরকম একটা আত্মবিশ্বাস নিয়ে সকল ছাত্রছাত্রী যারা আছে, আমরা শিক্ষার্থী বন্ধু যারা আছে, এই আত্মবিশ্বাসটা আগে প্রয়োজন যে আমি পারবো না কেন, আমাকেও পারতে হবে। এই আত্মবিশ্বাসটা যদি জন্ম নেয় নিজের মধ্যে, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকেই কিছু না কিছু লিখতে পারবে। আর এর জন্য অভ্যাস করতে হবে, প্রতিনিয়ত লেখার চেষ্টা করতে হবে। ছোট ছোট বাক্য লিখি, বাক্য না হোক কিন্তু আবার লিখতে হবে। এইভাবে কিন্তু এগিয়ে যেতে পারবো। এখানে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে লেখক হতে হলে বা যে ছাত্র জীবনেই তাই যে পুরো একটা প্রবন্ধ একবারে লিখে ফেলতে হবে, ব্যাপারটা তো এরকম নয়। তার মনে একটা কোনো কিছু এখন চাচ্ছে, সে সেটাই লিখলো, তার প্রকাশ করতেই হবে বা এটাকে আরও বড় করতে হবে, সেটা পরের চিন্তা। তা আমার মনে এখন যে চিন্তাটা আসছে আমি সেটা এখন লিখে ফেলি, আমি লিখে রাখি। ব্যাপারটা এরকম হতে পারে, আমি ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে আমার কোনো কারণে আমি স্যারের কাছে পড়াটা উপস্থাপন করতে পারলাম না, আমি সেখানে গিয়ে একটা অপমানিত হলাম বা আমার মনে কষ্ট পেলাম, আমি সেইটাই লিখি, একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। আবার অনেক সময় দেখা যায় যে টিউশন ফি বা পড়াশোনার ফি এগুলো আমার পিতা বহন করতে পারছেন না, এই যে একটা কষ্ট, সেখান থেকে আমি 2 লাইন লিখে রাখি। পরবর্তী সময়ে যদি কখনো সুযোগ হয় তাহলে হয়তো বা এটাকে আরও এক্সটেনশন করা গেল। এই যে বিষয়গুলো, এগুলো তো মনে হয় ছাত্র জীবন থেকে করলে আরও বেশি। জি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে আমরা রোজনামচা লিখতে পারি। জি, রোজনামচা মানে হচ্ছে দৈনন্দিন জীবনে আমি কি করলাম, সারাদিন কি করেছি, বাসায় বসে বসে আমি লিখবো। আমার ছেলেকে অভ্যস্ত করো, তুমি লিখো বাবা, বা আমার ছাত্র ছাত্রী যারা আছে, যারা ওস্তাদ আছেন, তারা তাদেরকে বাধ্য করবে যে তোমরা রোজনামচা লিখবে, লিখে নিয়ে আসবে। এটা বাংলাতে হতে পারে বা আরবিতেও হতে পারে। হ্যাঁ, আমরা যে মাদ্রাসা স্টুডেন্টরা যদি মনে যে আমরা মনে করি আমাদের স্টুডেন্টদেরকে আরবিতে দক্ষ করব, তাহলে বলবো রোজনামচা তোমরা আরবিতে লিখো বা বাংলাতেই লিখো, একদিন আরবিতে লিখো। তো রোজনামচার মধ্যে সে যদি তার মানে সারাদিনের বিবরণটা সুন্দর ভাষায় লিখতে পারে, হ্যাঁ একদিনে তো সুন্দর হবে না, লিখবে ভুল হবে, ওস্তাদ দেখে কেটে দিবে, বাবা দেখে কেটে দিবেন, হয় না, ভালো করে লিখো। এইভাবে অভ্যাস তৈরি হয়ে যাবে। কিন্তু হয়তো ডায়েরির পাতায় দেখা যাক অক্ষর বড় বড় করে লিখছে, বড় করে লিখো, 5টা লাইনে লিখো, কিন্তু লিখতে হবে যে আমি আজকে সকালে ঘুম থেকে উঠেছি, উঠে আমি ওযু করেছি, সালাত আদায় করেছি, তারপর সঠিক সময়ে ক্লাসে গিয়েছি, ক্লাসে ওস্তাদের ক্লাসে পড়াশোনা করেছি, তারপর আবার কখন বাসায় আসলাম, তারপর কি করলাম। এই বিবরণটা যদি নিয়মিত কোনো স্টুডেন্ট লিখে রোজনামচা আকারে, তাহলে আমার বিশ্বাস সে ভালো লেখক হতে পারবে। এবং স্যার দেখা যাবে যে 1 মাসের মধ্যে সে যে মেনটেন করতে পারে, প্রথম
দিনের লেখা এবং 30তম দিনের লেখা অনেক পার্থক্য হয়ে যাবে। জি ইনশাআল্লাহ। এটা একটা ভালো টিপস আমরা বলতে পারি শিক্ষার্থী বন্ধুদের জন্য, যে তারা অবশ্যই রোজ নামাজ লিখলে অবশ্যই ভালো লেখক হতে পারবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এছাড়া স্যার আর কি উপদেশ দিবেন শিক্ষার্থীদের জন্য? আরেকটা উপদেশ আমরা এখানে দিব যে নিজের আখলাককে সুন্দর করতে হবে। এলেম যদি আমার অন্তরে যদি পাপ থাকে তাহলে সেখানে এলিম ঢুকবে না। আচ্ছা, এলিম অর্জন করার জন্য অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে, পাপ শূন্য রাখতে হবে, চেষ্টা করতে হবে। তো সেজন্য আমরা কোনো ডিভাইসের সাথে সম্পৃক্ত হব না, বা কোনো যাদের বাসায় টিভি এই জাতীয় ইলেকট্রনিক্স মিডিয়া এই জাতীয় উপকরণ যেগুলো আছে, এগুলো যারা গার্ডিয়ান লেভেলে যারা থাকবেন তারা তাদেরকে স্ট্রিক্টলি মেনটেন করবেন, তাদের এগুলোতে মুক্ত রাখবেন, তারা যেন কোনোভাবেই বিপদগামী হয়ে না যায়, ডিরেলড হয়ে না যায়। মানে আখলাকের ক্ষতি, বিশেষ করে যেটা আমরা বলতে চাচ্ছি, তাদের আখলাকের ক্ষতিটা যেন না হয়। আখলাক সুন্দর করতে হবে, হ্যাঁ, আমল সুন্দর থাকবে, ইলমের নূর আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এর সাথে আরেকটি বিষয় আরও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শিক্ষার্থীরা তাদের একাডেমিক যে বই পুস্তকগুলো আছে তার পাশাপাশি অন্যান্য বই পুস্তক পড়তে হবে, সাহিত্যের বই পড়তে হবে, তারপর উপন্যাস পড়বে, গল্প পড়বে, হাদিসের কিতাব পড়বে, হাদিসের গল্প পড়বে, নবীদের কাহিনীগুলো পড়বে, রাসূলের জীবনী পড়বে। এইগুলো পড়ে ভালো লেখকদের বই, বিশেষ করে হাদিস ফাউন্ডেশন থেকে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর বই বের হয়েছে। গল্পের মাধ্যমে জ্ঞান আছে, হাদিসের গল্প আছে, নবীদের জীবনী আছে, নবীদের কাহিনী আছে, হ্যাঁ, তারপরে অনেক গ্রন্থ সেখানে আছে। তো এগুলো বই পড়লে, ভালো লেখকদের বই পড়ার মাধ্যমে আমার জ্ঞান অর্জন হবে যে এই লেখাটা কীভাবে লিখেছেন, ভাষাগত দিকটা জানা যাবে, শব্দ চয়নগুলি সেখান থেকে শিখতে পারবো। হ্যাঁ, এইভাবে কিন্তু নিজের মধ্যে নিজের ইলমি তারাক্কিটা বাড়বে, যে হ্যাঁ আমি লেখক হওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলি প্রয়োজন এখান থেকে চলে আসবে ইনশাল্লাহ। এজন্য একজন শিক্ষার্থীকে তার ক্লাসের বই পুস্তক পড়ার পাশাপাশি প্রতিনিয়ত কিছু না কিছু বই পুস্তক পড়তে হবে, বাইরের পড়তে হবে। যদি আমরা নিয়মিত অভ্যাস করতে পারি পড়ার ক্ষেত্রে, তাহলে আমরা অবশ্যই লেখক হওয়ার ক্ষেত্রে এই পথ চলাটা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। এবং স্যার এটা পড়লে যে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে যে যখন সে বই পুস্তক পড়বে, গল্প পড়বে, উপন্যাস পড়বে, হাদিসের গ্রন্থগুলো পড়বে, জীবনীগুলো পড়বে, রাসূলদের জীবনীগুলো, এছাড়াও পত্র পত্রিকা যখন পড়বে, তখন কিন্তু স্যার সে ধীরে ধীরে কিন্তু নিজেকে আবিষ্কার করতে পারবে যে সে কোন দিকের তার বইগুলো বেশি ভালো লাগছে, তার কোন দিকে যাওয়া উচিত, বা সে যে লেখালেখি করতে চায় সে কোন ধাঁচের লেখক হতে চায়, এটা কিন্তু সে নিজেকে আবিষ্কার করতে পারবে এবং পরবর্তী সময়ে তার সেটা বেশি ভালো হবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা অনেক বিষয় জানলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ আজকের 11তম পর্ব। আজকের প্রতিপাদ্য বিষয় চলছে লেখক হতে হলে আমাদের জন্য করণীয় কী। অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করবেন। সেই সঙ্গে যদি আপনার কাছে এইরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে সেটা শেয়ার করতে পারেন। আর অনুষ্ঠানটি অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করতে ভুলবেন না। স্যার, এবার যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে একটা লেখাকে যখন আমি আমার দিক থেকে একদম ফাইনাল করে দিলাম যে এখানে আমার আর কোনো কাজ নেই, ওই লেখার মধ্যে যখন আমি ওই লেখাটা সাবমিট করব কোনো প্রকাশকের কাছে, তখন ওই লেখার মধ্যে আমার কোন কোন ভুলগুলো থাকা যাবে না, কোন কোন ভুলগুলো আমার স্কিপ করতে হবে, বা এই ভুলগুলো কখনোই কোনোভাবে মার্জনা করা যাবে না, যদি এরকম স্যার কয়েকটা ভুলের কথা বলতেন। জি, ধন্যবাদ। আসলে ভুল তো অনেক হয়ে যায় আমাদের লিখতে গেলে। তো বিশেষ করে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তার মধ্যে আমরা যদি প্রথমে বলি, অবশ্য সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয় একটা বাক্যই আছে, আমরা জানি যে সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। তা আমার লেখার মধ্যেও যেন সাধু চলিত না থাকে, একটা সেন্টেন্স লিখলাম সাধু ভাষায় আর একটা চলিত ভাষায়, এটা কিন্তু হবে না। তারপরে যেটা আসবে, যেমন ক্রিয়ার ব্যবহার করতে গিয়ে, যেমন আমরা পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, যেটা আমরা ইংরেজিতে বলি অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎকাল, এখানে অনেকে ভুল করেন যে একটা সেন্টেন্স হচ্ছে এক কালের মধ্যে আর এক কালের মধ্যে চলে যাচ্ছে, পরে পাঠক পড়তে বিব্রত অবস্থায় পড়ে যান। এটা এমনটি যেন না হয় সেটা খেয়াল করতে হবে। তারপরে সেন্টেন্স শেষ হওয়ার পরে দাঁড়ি, মাঝখানে কোনো ভাগ থাকলে কমা দিতে হবে, সেমিকোলন, কোলন, এই বিষয়গুলো, অর্থাৎ বিরাম চিহ্নগুলোর ব্যবহার সঠিকভাবে করার চেষ্টা করতে হবে এটা। তারপরে খেয়াল করতে হবে যে ভাষার ক্ষেত্রে যেন অবোধগম্য না হয়। আমি খুব জটিল ভাষা প্রয়োগ করার দরকার নাই,
সুন্দর ভাষা, বাংলা ভাষাটা কিন্তু খুব সুন্দর একটি ভাষা, জি সাবলীল ভাষা এবং অত্যন্ত কি বলবো মধুর একটা ভাষা। কিন্তু এটা আমরা এমনভাবে উপস্থাপন করব না যে এটা এত জটিল হবে যে মানে এর কোনো অর্থই হচ্ছে না, মিনিংলেস একটা বাক্য যেন আমাদের এটা না হয়, এটা খেয়াল করতে হবে। আর তো শুনিওর ক্ষেত্রে যেটা বলবো যে আমরা অবশ্যই লিখতে গিয়ে কারো কাছে নকল করবো না। আচ্ছা আচ্ছা নকল ভাষার এই জন্য বললাম যে অনেক আজকাল লেখালেখির জগতে কিন্তু নকল হয়। জি একজন অন্যের বই টই থেকে লিখে টেকে নিয়ে এসে বাস নিজের নামে চালিয়ে দিল। চালিয়ে দিচ্ছে। তো এইটা একটা বড় ধরনের অপরাধও বটে। এই অপরাধ করা যাবে না। অপরাধ বললাম এই জন্য যে আমি যার কাছ থেকে নিলাম লেখাটা, যে অংশটা, কোনো একটা রেফারেন্স, কোনো একটা কথা নিলাম, তো এটা তার নাম ইউজ যদি করি, সেই বইয়ের সেই আর্টিকেলের রেফারেন্সটা ইউজ করলে হবে কি, সেটা আমার মানে দিক উদার থেকে মন- সত্য, উদার মানসিকতার উদার একটা মানসিকতার পরিচয় হবে। পরিচয় হলো। আর পর তিনিও রেখে বলেন, হ্যাঁ, তাই না? আবার চুরির যে জায়গাটা আমরা বলতে পারি, যে খারাপ ইন্সপায়ারিং এর যে বিষয়টা আসে, সেটা থেকে সেখান থেকেও যেন মুক্ত থাকা যায়। মুক্ত থাকা গেল আর কি। সাথে এটাও তো হতে পারে স্যার যে আমরা তারটা পড়লাম, পড়ার পরে ওইখান থেকে আমি কি বুঝলাম সেটা আমি আমার ভাষায় প্রকাশ করলাম। জি জি, সেটা হতে পারে, সেটা হতে পারে, সেটা আরো ভালো যে আমি সেখান থেকে বললাম কিন্তু আমি জাস্ট নিজের মতো করে উপস্থাপন করলাম। জি জি, কিন্তু যখন হুবহু কোনো বিষয় আমরা লিখবো তখন অবশ্যই অবশ্যই কোটেশন দিতে হবে। কোটেশন দিয়ে লিখতে হবে, এটা ভুল করা যাবে না। জি এই মোটামুটি মৌলিকভাবে এই ভুলগুলি খেয়াল রাখতে হবে। লিখতে হবে মূলত যারা পাঠক তাদের জন্য। পাঠক আমার কোন লেভেলের পাঠক, জি আমি যে আর্টিকেল লিখছি বা আমি যে পত্রিকা চালাচ্ছি, সেখানে আমাকে ভাবতে হবে যে আমার পত্রিকার যারা পাঠক তারা কোন লেভেলের। কোন লেভেলের। তো সেই লেভেল চিন্তা করে পাঠকদের উপযোগী করে লিখতে হবে। যিনি পাঠকদের বোধগম্য করে লিখতে জানেন তিনি আসলে ভালো লেখক। জি, জাযাকাল্লাহু খায়রান। আমরা অল্প সময়ের মধ্যে জানলাম যে ব্যাড সাইড বলি আমরা, নেতিবাচক দিকগুলো বলি, যেগুলো বাদ দেওয়া যায়, যে সমস্ত ভুলগুলো আমাদের করা যাবে না, জি, জি। এগুলো মাথায় রেখে আমাদেরকে এগুলো করতে হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা পরবর্তী যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি তো আলহামদুলিল্লাহ প্রায় 2 যুগের বেশি ধরে সম্পাদনার কাজে সংযুক্ত আছেন। জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উভয় জগতে সফল করুন, আল্লাহুম্মা আমিন। তো স্যার দেখা যাবে যে একটা লেখা তো যে কেউ সাবমিট করলে আর সেটা ছাপানো হয় না, অবশ্যই তার উপরে সম্পাদক মণ্ডলী যারা আছেন তারা কারেকশন করেন বা তারা দেখেন। তো স্যার একটা লেখা যদি আমি প্রকাশ করতে চাই বা লেখাকে প্রকাশযোগ্য করতে চাই, বা আপনি যখন আপনার অবস্থান থেকে যে মনে করেন যে এই লেখাটা প্রকাশ করা যাবে, এরকম স্যার লেখা প্রকাশের ক্ষেত্রে কোন লেখাগুলোকে আপনি অগ্রাধিকার দেবেন বা কোনগুলো অগ্রাধিকার দেন? জি, অত্যন্ত ধন্যবাদ। এই প্রশ্নটা যদি আমার কেন্দ্রিক প্রশ্ন, তো এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আর কি, যে আসলে তাহরিকে তো অনেকে লিখেন, আমরা সব লেখা প্রকাশ করতে পারি না। জি। কেন? যে সেই লেখাটা মানসম্পন্ন হয়নি। মানের ক্ষেত্রে যেটা আমরা বিবেচনা করি যে উনি মানে আর্টিকেলটা কী বিষয়ের, জি তাই না? অর্থাৎ যে টপিকে উনি লিখলেন সেই টপিকের স্বয়ংসম্পূর্ণ লেখা হলো কিনা। হয়তো দেখা যাচ্ছে একটা লেখা আসছে, হেডলাইন ঠিক আছে, ভিতরে সেরকম কোনো উপস্থাপনা নেই, মানসম্পন্ন উপস্থাপনা নেই, রেফারেন্স ঠিক নেই, ভাষাগত দিক ঠিক নেই। তো এই জাতীয় লেখাগুলো আমরা তাহরিকে প্রকাশ করতে পারি না মানের দিক চিন্তা করে। আবার কিছু লেখা আছে যে মোটামুটি মানসম্পন্ন হয়েছে, কিন্তু একটু ঘষা মাজা করলে আমরা এটা চালাতে পারবো। সেক্ষেত্রে আমাদের একটু খাটাখাটনি করতে হয়, সেটা আমরা দেখা যাচ্ছে অনেক অনেক সংযোজন করি, বিয়োজন করি। দেখা যায় আরও নতুন কোনো দু একটি হেডলাইন যেটা মনে করি যে এখানে আসা উচিত ছিল, আসে নাই, সেটা আমরা নিজেরা থেকে সেটা মানে ইনক্লুড করে দিচ্ছি, রেফারেন্সগুলো আবার ঠিক করে দিয়ে তারপর ভাষাগত দিক আমাদের অনেক কেটে। এখন তো আলহামদুলিল্লাহ লেখক অনেক ভালো ভালো লেখক হয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু একসময় আমরা পত্রিকার একেবারে শুরু পর্যায়ে যখন আমরা কাজ করেছি, তখন কিন্তু ভালো আর্টিকেল পাওয়াটা খুব মানে দুঃসাধ্য ছিল আমাদের জন্য। এমনকি বাংলাদেশের একজন প্রথিত যশা আলেম এক সময় মানে তাহরিক নিয়ে মন্তব্য করে ফেলেছেন যে তাহরিকের লেখার আমাদের যোগ্যতা নেই, কিন্তু উনি কিন্তু অনেক বইয়ের লেখক। আচ্ছা, আমি নাম বললাম না, উনি কিন্তু অনেক বইয়ের লেখক, কিন্তু তাহরিকের ক্ষেত্রে তার মন্তব্য ছিল তাহরিকের লেখাটা খুব কঠিন, আমরা তাহরিকের লেখার যোগ্যতা অর্জন করি না। দেখা যায় যে অন্য কোনো প্রকাশনী বা অন্য কোনো পত্রিকা বলে সেইখানে এমন সব জিনিস চলে আসে যেগুলো আসার কোনো প্রয়োজন নাই, যেগুলো তার মানে মানবিক দিক দিয়ে তার মানব সত্তায় কোনো উন্নত করবে না। কোনোটা বোঝ ধরেন যে আবল তাবল কোনো লেখা, সেটা পড়ে
তাৎক্ষণিক সে হয়তো বা কোনো ইয়া পাবে, কিন্তু আসলে তার কোনো উপকার হবে না। উপকার হবে না। ওই রকম লেখা তো ছাপিয়ে কোনো ছাপিয়ে লাভ নেই। তা আমরা একসময় ক্রাইসিস ছিল প্রবন্ধের, যখন একেবারে মানে সূচনা লগ্নে শুরু সময়ের মানে বছরগুলো যেটা বলবো, সেই সময়ে কিছু কিছু আর্টিকেল আমরা এমনভাবে লিখতে হয়েছে, ঠিক করতে হয়েছে যে দেখা যাচ্ছে আর্টিকেলের 20%ও নেই, বাকি 80% আমাদেরকে তৈরি করে দিতে হয়েছে। তবুও আমরা দিয়েছি যে পত্রিকার ওনার লেখা আসুক, উদ্বুদ্ধ করি যে হ্যাঁ আপনি ঠিক আছে লিখেছেন, আপনি এইভাবে লিখেন। আবার কেউ আছে অ্যাগ্রেসিভ মুডে লেখে, যে হয়তো কারোর বিরুদ্ধে লিখতেছেন, কোনো একটা বিষয় লিখতেছেন, লিখতে গিয়ে আঘাতমূলক কথা চলে আসতেছে। তো আমরা তো এই নীতিতে বিশ্বাসী না, আমরা লিখবো মানুষের কাছে ইসলাহের জন্য। ইসলাহের জন্য বলতে গিয়ে কাউকে কটাক্ষ করে লেখা যায় না। তো অনেকে আছে খুব টাইট, হ্যাঁ খুব বলা যায় মেজাজ খুব কড়া, শক্ত অবস্থান দিয়ে লিখতে দিয়ে তার মানে তার ব্রেন যেরকম করা, মেজাজ যেরকম করা, কলম ওইভাবে করা। আসলে তো ভাষাগতভাবে ওই ভাষাগুলো তো ইউজ করা যায় না, আমরা সব কেটে ফেলে দিতে হয়েছে। দিয়ে নতুন করে আবার নরম ভাষায় সুন্দর করে বলা যায় ইসলাহের উদ্দেশ্যে নসিহাতের কণ্ঠে মানে ভাষায় আমাদেরকে লিখতে হয়েছে। এইভাবে আমরা মানে আর্টিকেল সংশোধন করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখন অনেকে লিখছেন, ভালো লিখছেন। এখন সেই সময়ের মতো সেই দুর্দিনটা আর আমাদের এখন নেই, আলহামদুলিল্লাহ। তো আমরা যেটা বলবো যে লেখার ক্ষেত্রে অবশ্যই লেখা যদি মানসম্পন্ন হয়, ফরম্যাট ঠিক থাকে, বিষয়ের উপর তার আলোচনা ঠিক থাকে এবং রেফারেন্সগুলো ঠিক থাকে, তাহলে সেই লেখাগুলো অবশ্যই আসবে ইনশাআল্লাহ। স্যার আমি এখানে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে যখন আমি নিজে কোনো পত্রিকায় লিখবো, সেটা যদি তাহরিক হয় তাহরিকে, কিংবা যদি আমার দেশ কিংবা প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, আমি যেখানে লিখি না কেন, আমার যদি ওই পত্রিকা কিংবা ওই তাহরিক অথবা ওই সাময়িকী তারা যে লেখার ফরম্যাটটা ফলো করেন বা তারা যে আঙ্গিকের লেখাগুলো প্রকাশ করে থাকেন, যদি আমি নিজে সেটাকে দুই একটা সংখ্যা পড়ে যদি সেটা অনুধাবন করতে পারি এবং ওই আঙ্গিকে লিখতে পারি, তাহলে মনে হয় এটা বেশি আরো প্রকাশযোগ্য হবে। জি জি জি, আপনি ঠিক বলেছেন। জি, জাযাকাল্লাহু খাইরান। স্যার আলহামদুলিল্লাহ আমরা অনেক বিষয় জানলাম। এইবার স্যার যে বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনার পত্রিকায় যেটা আমরা দেখি মাসিক তাহরিকে, বাংলা একাডেমির যে বানান এবং তাহরিকের যে বানান অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা বিপরীতমুখী হয়ে যায়, হ্রস্বইকার দীর্ঘইকার, আবার অনেকে দেখা যায় যে বর্গীয় জ অন্তস্থ জ, এই সমস্ত বিষয়গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলা একাডেমির বিপরীত হয়ে যায়। তো এর কারণটা কি এবং আমরা উভয়টার ক্ষেত্রে কোনটাকে সত্য মনে করতে পারি? অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে তাহরিকের বানান রীতি নিয়ে অনেকে প্রশ্ন করেন আমাদেরকে। তাহরিক আসলে যেটা বলবো সংস্কারমূলক একটি পত্রিকা, ইসলাহ করতে চায়, সংশোধন করতে চায়। তো এই ইসলাহটা কিন্তু, এই সংস্কারটা কিন্তু সব জায়গাতে এবং বাংলা বানানের বানানেও দেখবেন তাহরিকের বানানের ক্ষেত্রে যেটা আসলে বানান রীতিটা আসছে কোথা থেকে, বাংলা ভাষাটা কোথা থেকে আসছে। বাংলা ভাষার অনেক শব্দ, অনেক অক্ষর কিন্তু আরবি থেকে এসেছে, উর্দু থেকে এসেছে, ফার্সি থেকে এসেছে। বাংলা তো একটা সংমিশ্রণ বা সংকর ভাষা বলতে পারি আমরা, যে অনেক ভাষা সংমিশ্রণ এখানে হয়েছে, সেই নিজস্ব শব্দ খুব কমই দেখা যায়। তো সেই কারণে আমাদের বানান রীতিটা হচ্ছে আরবির সাথে মিল রেখে। যেমন আরবিতে যেখানে টান আছে সেখানে আমরা দীর্ঘইকার ব্যবহার করি, যেখানে ইয়া আছে দীর্ঘইকার ব্যবহার করি, যেখানে টান নেই সেখানে হিসিকার ব্যবহার করছি। সেখানে তারপরে যেখানে অন্তর্য, যেটা বললেন অন্তর্য বর্গজের ক্ষেত্রে, যেমন জিম শব্দটা খুব শক্ত একটা শব্দ, তাই না? জিম, তো জিমের ক্ষেত্রে আমরা বর্গজ ব্যবহার করি, জিম এটা শক্ত। আর এছাড়া জাল এইসব এই অক্ষরগুলোর ক্ষেত্রে আমরা অন্তর্য শব্দটা ব্যবহার করি। তারপরে একইভাবে ধরুন আমরা যদি বলি জেলার যে শব্দ, যেটা একটা সমস্যা, সেখানে জেলার শব্দটা কিন্তু বাংলা শব্দ নয়, যদি বাংলাতে এটা প্রয়োগ হয়ে গেছে বেশি, তো সেই ক্ষেত্রে আমরা অন্তর্য দিয়ে সেটাও। তাহলে কি স্যার মানে ব্যাপারটা এরকম যে শুধু আরবির যে শব্দগুলো সেগুলো আপনার পত্রিকা করে আর কি, সেগুলো আরবির সঙ্গে মিল রেখে আমরা এটা করি। এছাড়া একদম খুদ বাংলা যে শব্দগুলো আছে সেগুলি বাংলা বানান রীতি অনুযায়ী আছে। তো এই জন্য আরবির যেখানে টান আছে, আইন আছে, তো আইনটা উচ্চারণ করবো কীভাবে, সেজন্য উল্টা কমা দিচ্ছি আমরা, উল্টা কমা দিচ্ছি। তাহলে আরবি উচ্চারণটা বাংলা পড়ে তো আরবি উচ্চারণ 100% হয় না, তারপরে আমরা এগুলো অনেকটাই বানান রীতির মাধ্যমে যেন সঠিকভাবে উচ্চারণ করতে পারে সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে আর কি। সেজন্য তাহরিকের বানান রীতির সাথে অন্যদের বানান রীতিটা মিলে না। এবং আপনি দেখবেন যে তাহরিকের বানান রীতিটা
অনেকটা সহজ এবং বোধগম্য। এই যে অনেকে আবার যেমন আপনাকে যদি আমরা উদাহরণ দিই, যেমন সলাতের ক্ষেত্রে সলাৎ শব্দটা সদ দিয়ে, আমরা তো এখানে অনেকে দন্ত শুনে যে ব দিয়ে উচ্চারণ করে লিখেন, তো হয় সলাৎ, জি জি বফলা দিয়ে, তাহলে স সাথে বফলা দিয়ে কি হয় স, তাই না, সলাৎ হয়ে যাচ্ছে না, স্বনির্ভর। তো সেখানে কি করি, দন্ত স ব দিয়ে উচ্চারণ করি। তো সেখানে যদি এই বানানটা এখানে নিয়ে আসি, সলাতের ক্ষেত্রে আনি, তাহলে ওইরকম উচ্চারণ হবে, সলাৎ হবে, কিন্তু আসলে তো সলাৎ। সেজন্য আমরা সদ দিয়ে আমরা এখানে কি উচ্চারণ আমরা লিখছি কি বাংলাতে ছ দিয়ে লিখছি, তো সেজন্য উচ্চারণটা সহজ হচ্ছে। তো হাদিস মূলত হাদিস সা, তাই না, হাদিস শব্দটা এই জন্য হাদিস উচ্চারণে। আরেকটা জিনিস মনে রাখবেন যে আমরা যে উচ্চারণ করছি, ধ্বনি তত্ত্ব একটা বলে কথা আছে, ধ্বনি, আমার ধ্বনিটা কীভাবে উচ্চারিত হচ্ছে। আমি বলছি হাদিস, হাদিস বললে দন্ত শুরু হাদিস সহ হয়ে গেল। তো এই সমস্ত ক্ষেত্রে 100% সম্ভব না হলেও আমরা যেটা বলতে চাচ্ছি, একেবারে শতভাগ যে হয়েছে সেটা বলবো না আমরা, কিন্তু অনেকাংশেই কিন্তু আরবির সাথে মিল রেখে বানানরীতি করার কারণে এটা সঠিক উচ্চারণটা হচ্ছে, পাঠক সঠিক উচ্চারণ করতে পারছে এবং এটা সহজ হয়েছে। এজন্য তাহরিকের বানানটাও একটা সংস্কার। জাযাকাল্লাহু খাইরান, অসংখ্য ধন্যবাদ। আমরা এটা কঠিন বিষয় পরিষ্কার হলাম আলহামদুলিল্লাহ। অনেকেই বিভ্রান্তে পড়ে যায় কিন্তু এরকমভাবে যে তাহরিকের বানান একরকম, আর অনেকে সেখানে কারেকশনও করে দেন, এই বানানটা ভুল হয়েছে। অনেকে দেখা যায় পোস্ট করলে নিজে কমেন্ট করেন যে আপনাদের এই বানানটা ভুল হয়েছে। জরুরি বানানে বর্গীয় জ দিলে, সে বর্গীয় জয়ের জায়গায় অন্তস্থ জ দিলে, যেটা আপনি বললেন স্যার, যে এই সমস্ত বিষয়গুলো, মানে আপনি যেটা বললেন এই শব্দটা আরবি থেকে হচ্ছে জরুরি, জোয়াদ রা ওয়াও রা, ইয়া জরুরি। এখন যদি আমি বাংলাতে উচ্চারণ করতে চাই, জ যদি অন্তজ না দেই, বর্গ যদি দিলে কি হবে, জরুরি হয়ে যাবে। বর্গ যদি দিলে উচ্চারণটা হবে শক্ত, জরুরি। আচ্ছা, জরুরি টান আছে, সেজন্য আমরা কি বলি অন্তজ। আবার র যেটা রয়ের পর মানে ও আছে, জরুরি দরুরি, তাহলে এখানে রয়ের মধ্যে দীর্ঘকার দিচ্ছি, অন্তজ র দীর্ঘ, আবার রয় দীর্ঘিকার, তাহলে উচ্চারণটা আরবি অনুযায়ী, আরবি টার্ম অনুযায়ী ঠিক হচ্ছে, জরুরি, তাই না। এটা বাংলাতে উচ্চারণ করলে, বাংলাতে যদি আমরা মানে সাধারণত যারা লিখেন বাংলাতে, সেইভাবে লিখলে কিন্তু আরবির সাথে মিলে না, টানটুনগুলি ঠিক হয় না, মাখরাজটাই ভুল হয়ে যাচ্ছে, সেজন্য এটা করা হচ্ছে। জাযাকাল্লাহু খাইরান। তাহলে আমরা শুধু এইখানের যে আরবি বানানগুলো আছে সেগুলোতে আমরা সংস্কার করার চেষ্টা করি, আর অন্য যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো তো বাংলা একাডেমি ফলো করাই হয় অধিকাংশ বিষয়গুলো। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ। আজকের শিক্ষা কেন্দ্রিক প্রোগ্রামের 11তম পর্ব। আমাদের 11তম অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় চলছে, লেখক হতে হলে আমাদেরকে কি করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক কিংবা আপনি যে কোনো পেশার মানুষ হন না কেন, যদি আপনার লেখালেখির ক্ষেত্রে কোনো আগ্রহ থেকে থাকে, তাহলে অবশ্যই আজকের এই প্রোগ্রামটা আপনার জন্য উপকার বয়ে আনবে। আমরা দীর্ঘক্ষণ ধরে শুনছি এবং জ্ঞান অর্জন করছি। আমরা আজকের পর্বের শেষ প্রশ্নটি করছি। স্যার, শেষ প্রশ্ন যেটা জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনার যে পত্রিকা 27 বছর ধরে আলহামদুলিল্লাহ চলছে, মাসিক আত-তাহরিক, ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা, যদি কেউ সেই পত্রিকায় তারা নিজের লেখা প্রকাশ করতে চায়, তাহলে সেই লেখা প্রকাশের প্রক্রিয়াটা যদি একটু বলতেন, কোথায় জমা দিবে এবং তারপরে পরবর্তী ধাপগুলো কি হবে? এখানে প্রক্রিয়া খুব সহজ, মানে জটিল কোনো প্রক্রিয়া নয়। উনি লিখবেন, লেখার পরে এটা বাই পোস্টে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, অনলাইনে পাঠাতে পারেন, ফেসবুক ইমেইলে পাঠাতে পারেন, বা হোয়াটসঅ্যাপেও দিতে পারেন। আমরা পেয়ে সেটা আমরা দেখব যে পাঠের যে বিষয় লিখেছেন সেটা মানে প্রকাশের উপযোগী কিনা। প্রকাশের উপযোগী হলে সেটা আমরা বাই দিস টাইম যেই সংখ্যায় পারি আমরা সেই সংখ্যা প্রকাশ করবো ইনশাল্লাহ। আর যদি সমসাময়িক কোনো বিষয় হয় যে অনেক ইস্যু থাকে, ধর্মীয় অনেক ইস্যু, সামনে যেমন কুরবানি সম্পর্কিত লেখা যদি আগে আসে তাহলে পাবে, সেটা আমরা সময় মতো পেলে ওই কুরবানির আগের সংখ্যা প্রকাশ করব। কিন্তু এখন কুরবানির লেখা দিলে আমরা আর এই সংখ্যা ধরতে না পারলে এইটা দেখা যাচ্ছে যে এই আর্টিকেলটা কিন্তু আবার আগামী বছর আগে প্রকাশ হবে না। তখন মানে যিনি লিখেছেন তিনি হয়তো ভাববেন যে আমার লেখাটা প্রকাশ হবে না। তো এই জন্য তিনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, আমাদের নম্বরগুলোতে যোগাযোগ করবেন। তো লেখাটা যদি মানসম্পন্ন হতে হলে আমরা অবশ্যই ছাপবো,
তবে আগে যে কথাগুলো আমরা বললাম, লিখতে হলে লেখাটা ঠিক ওই ক্রাইটেরিয়ার জন্য হয়, সেই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সমস্ত বিষয়গুলো জেনে তারপরে লেখাটা পাঠালে লেখাটা প্রকাশযোগ্য হবে ইনশাল্লাহ। আর আরেকটা সহজ হচ্ছে যে এখন যদি আপনি টাইপ করে পাঠাতে পারেন, অনলাইন হলে তো টাইপ করে পাঠাবেন, টাইপ করে পাঠালে তো এখানে ইমেইলে পাঠিয়ে দিলেন, তাহলে সেটা আমাদের জন্য খুব সহজ হয়। পাঠিয়ে দিলেন সেটা সুবিধা হবে। এছাড়াও সরাসরি যদি কেউ এসে জমা দিতে চাই, সরাসরি জমা দিতে পারবেন। কেউ হয়তো হাতে লিখছেন, হ্যাঁ, তারা তো কম্পিউটার নেই, সমস্যা নেই, হাতে লিখেও তিনি সরাসরি মানে এসে দিতে পারবেন, অথবা বাই পোস্টে, কুরিয়ারে, যে কোনো ওয়েতে তিনি আমাদের কাছে পাঠিয়ে দেবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি দীর্ঘক্ষণ সময় দিলেন আলহামদুলিল্লাহ, এবং আমরা আপনার কাছ থেকে অনেক বিষয় জানলাম। আমরা দোয়া করি যেন মহান আল্লাহ এর বিনিময়ে ইহকালে পরকালে শান্তি ও মুক্তি দান করেন। আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের যারা পাঠক এবং শ্রোতামণ্ডলী আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা বিশেষ করে নতুন প্রজন্ম যারা লিখতে চান, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। তারা যেন অবশ্যই লেখার জন্য প্রতি উদ্বুদ্ধ হয়, এবং তারা যেন মানে প্রতিনিয়ত কিছু কিছু করে অভ্যাস করে লেখার জন্য চেষ্টা করে। সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। জি, জাযাকাল্লাহু খায়রান। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে শিক্ষা সংলাপ, আজকের 11তম পর্ব। 11তম পর্বের প্রতিপাদ্য বিষয় ছিল লেখক হতে হলে করণীয়। এই বিষয়ে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে ছিলেন ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আর তারিখের সম্মানিত সম্পাদক মহোদয় ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আমরা তার 2 যুগের বেশি সময় ধরে সম্পাদনার অভিজ্ঞতা শুনলাম এবং জানলাম লেখক হতে হলে আমাদেরকে কী করতে হবে। যেহেতু জানা হয়ে গেল, এবার আমলের পালা। চলুন আমরা চেষ্টা করি কিছু কিছু লেখার, এবং চেষ্টা করি দৈনিক কিছু বই পুস্তক পড়ার। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আপনি চাইলেও আপনার লেখা মাসিক আর তারিখে প্রকাশ করাতে পারেন। সেজন্য যে সমস্ত পথগুলো বলা হলো সেগুলোর মাধ্যমে আপনি আপনার লেখা পাঠাতে পারেন। লেখা পাঠাবেন এবং নিয়মিত মাসিক আর তারিখের পাঠক হবেন ইনশাল্লাহ। আজকের পর্বটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।